Backstreet Voice. ভালোবাসার দিনে হচ্ছে মানে বড় আনন্দের মুহূর্ত আর হতে পারে না, সবাইকে আমরা একসাথে পেয়েছি এন্ড দিস ইজ দ্য বিগেস্ট মিউজিক্যাল ফ্যামিলি ইন দ্য কান্ট্রি এন্ড আমি অনেক বেশি এক্সাইটেড আজকে এন্ড অনেক বেশি নার্ভাস, কথাবার্তা অনেক জড়িয়ে যাবে। সো শুরুতে আমি একটু কথাবার্তা বলবো, পরে কোনো কথাবার্তা বলবো না। সো দিস ইজ মি এমিল এন্ড আপনারা দেখছেন এবং শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 এন্ড ব্যাকস্ট্রিট ভয়েস। আজকে ভালোবাসা দিবস স্পেশাল একটা শো এন্ড স্পেশাল সব মানুষজনদের নিয়ে আমি আজকে এই যে আয়োজনটা সাজিয়েছি। শুরুতে একটু নিয়মগুলো বলে দিব কিভাবে জয়েন করবেন। এসএমএস করার জন্য যেটা করবেন, টাইপ করবেন সিএফএম স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আর ফেসবুকে এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন, সেটার জন্য যাবেন facebook.com/capitalfm948, যেটি একমাত্র অফিসিয়াল ফ্যান পেজ আমাদের। সেখানে গেলে এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন। সো আমি সবার সাথে একটু আলাপ করে নেব, পরিচিত হয়ে নিব। আমার সাথেই রফিকুল আলম স্যার আছেন এন্ড তারপরে রেবেকা ম্যাম আছেন। আজকে যেটা হবে, সবাইকে ভাই বলতে হবে আমার, ইয়ানিকেও ভাইয়া বলি, আবার সুমন ভাইয়াকেও ভাইয়া বলি, সবাইকে ভাইয়া আপু বলতে হবে আমার। দেন পুষ্পিতা আছে এন্ড দেন লুবাইনা আছে। লুবাইনা আমার শোতে এর আগে এসেছিল, ব্যাকস্ট্রিট ভয়েসে স্টুডিওতে এসেছিল। এন্ড আলিফ আপু আছে এন্ড আলিফ আপু আমার শোতে এসেছিলেন এর আগে। আবিদা ম্যাম আছেন, ম্যামকে এখন আজকেই প্রথম পেয়েছি আমার শোতে ব্যাকস্ট্রিট ভয়েসে। সাকি ম্যাম আছেন, ওনাকে আজকে প্রথম পেয়েছি। এন্ড আমাদের ফিওনা আছেন এন্ড নিধি আছে এন্ড ফয়সাল ভাইয়াকে আমি এখন আমার শোতে পাইনি, এটা আমার কিন্তু আজকে পেয়ে গেছি, এটা একটু ভালো লাগছে। কিন্তু ভাই আমাকে শুরুতে বলছে যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, তুমি আমাকে একটু কম শুট করো। ওকে, দেন সুমন ভাই আছেন। ভাইয়া আপনাকে পেয়ে গেলাম আজকে শোতে। ভাইয়া আগে প্রায় আমাকে শোতে কমেন্ট করতো এন্ড ভাইয়া একটা ফ্রেন্ড আমার সাথে জয়েন করেছিল একবার, ভাইকে ফোনে নিয়েছিলাম। সো ফোনে ভাইয়াকে আমার শোতে পেয়েছিলাম এন্ড ইয়ানিকে পাই অন এয়ারে পাই নাই, মানে বিহাইন্ড দ্য মাইকে পেয়েছি আমার শোতে। এন্ড আজকের শুরুতে যে আলাপটা হয় ইয়ানির সাথে, যে তোমার সাথে একটা স্পেশাল আয়োজন করি পরদিনতে, তো পরে আমরা একটু আলোচনা করলাম যে এটাতে একটু বড় পরিসরে কিভাবে করা যায়। তো আমরা এই আইডিয়াটা নিয়ে আসলাম, সবাইকে একসাথে পেলাম। তো আমি এরপর আর বেশি কথাবার্তা বলবো না। আমি প্রশ্ন যেটা শুরুতে, সেটা হচ্ছে লকডাউন থেকে শুরু করে এই পর্যন্ত, মানে করোনাকালীন এই সময়টা কার কাছে কি রকম একটা একটু জানবো আর কি, কে কিভাবে দেখেছে সময়টা। তুমি বলো। অনেক ধন্যবাদ তোমাদের কারণ তোমাদের জন্যই আমরা এই করোনার মধ্যে এই প্রথম আমরা ফ্যামিলি সবাই একসাথে। ভাই এটার জন্য একটা করোনা হয় আসলে তাই। আসলে কতদিন পরে আমাদের সবাই মানে দেখা হলো করোনার মধ্যে, যা সবাই করে ঘরে বসে টিভি দেখা, মুভি দেখা, এসব করার তো আর কিছু করা নাই, মজার খাওয়া। হ্যাঁ, খাওয়ার অনেক হয়েছে, এক্সপেরিমেন্ট হয়েছে। হ্যাঁ, ফেসবুক লাইভ অবশ্য বেশ অনেক করা গেছে। তো ভালোই লাগছে। এখন তো ভ্যাকসিনের জন্য সবাই আমরা রেডি হচ্ছি। তো আশা করা যায় ভ্যাকসিন নেওয়ার পরে সবাই একটু
একটু কিছুটা আশঙ্কা আমরা আগের জীবনে আবার হ্যাঁ ফেরত যাবো। না মনে হয় না, কারণ আগের জীবনে অত সহজে আমরা ফিরে যেতে পারবো না। মাস্ক আমাদের করতেই হবে, প্রিকশন করে থাকতেই হবে, তারপরেও কিছুটা সুরক্ষা। তো এই আমরা সেই আশায় সবাই বসে আছি। এর মধ্যে আমরা সব ঈদ গেল, তারপরে 21শে ফেব্রুয়ারি আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, সবই হবে। এইভাবে আমরা যে যার মতো করে এগুলো পালন করব এবং আশা করব আমাদের আগের মতো সুদিন খুব শীঘ্রই ফিরে আসবে। ম্যামের সাথে আমার একটা মেমোরি আছে, আমার প্রথম যে স্টেশন ছিল সেখানে আমি 2013-তে জয়েন করেছিলাম। ওই বছর একটা শো এর জন্য একটা জিঙ্গেল করেছিলাম, তো ওটা আপনি গিয়েছিলেন, আমার মিউজিক করে সৌভাগ্য হয়েছিল, আনিস ভাই ওটা কোঅর্ডিনেট করে দিয়েছিলেন। তো এখন মনে পড়ে গেল আর কি। তো আর কার কাছে শুনবো লকডাউনের এক্সপেরিয়েন্স? আমি বলবো ম্যামের কাছে শুনবো। লকডাউনের এক্সপিরিয়েন্স মানে যেটা আমরা বাধ্য হয়েছি করতে, যে বাসায় একসাথে থেকে যে সবাই কখনো এরকম থাকা হয় না, সবার সঙ্গে সবার এতগুলো সময় পাওয়া হয় না, তার মধ্যে অনেক কিছু শিখেছি। যেমন ভালোবাসাটার ইয়েটা অনেক বেড়েছে একজনের প্রতি আরেকজনের। আর যেটা হচ্ছে প্রচুর রান্না করেছি, নতুন নতুন গবেষণা করেছি, ইউটিউব দেখে গবেষণা করেছি, খেয়েছি তো বটেই। আর গান প্রথম থেকে না, যখন শুরু হলো লকডাউন আমি খুব পাজল ছিলাম, খুব আপসেট থাকতাম। পরে ভাবলাম যে কেন এই আপসেট থাকাটা, আমি গান গাইতে শুরু করলাম। প্রায় 1 মাস আমি গান গাইনি। গান গাইতে যখন শুরু করলাম তখন দেখছি যে আমার ভিতর থেকে আস্তে আস্তে আলোকিত হচ্ছে, মানে কেন আমি এতদিন গান গাইনি না, সব কিছু ভালো লাগছে, তখন মনে হয় যে সব করি। তো তারপরে গান গাইতে শুরু করলাম, অনলাইনে প্রচুর গান করেছি, তারপরে বিদেশে বম্বে কলকাতার সাথেও একসাথে অনেক করেছি। তারপরে যেটা বেড়েছে অনলাইন শপিং বেড়েছে, বেড়েছে আর কি, কিছু কিছু নতুন হ্যাবিটস তৈরি হয়েছে। আর আমরা এনজয় করেছি মোটামুটি। আমি রফিকুল আলম আর আমার ছেলে। ফার্সিদ ভাই কিন্তু মিসিং আজকে। আচ্ছা একটু পরে জয়েন করতে ভাই। এবার কাজ কাছে শুনবো। তুমি বলো কিছু। স্যার আচ্ছা হ্যাঁ এক্সপেরিয়েন্স এই করোনাকালীন করোনার উপরে হ্যাঁ বাড়ি জিনিস নিয়ে আলোচনা এই শেষ করে দিই টপিক। লকডাউনে কি লকডাউনে কোভিড-19 এটা শুধু আলোচনার বিষয় নয়, এখন এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি পৃথিবীতে মানব জাতির উপর কত বড় বড় সমস্যা আসতে পারে। তবে খুবই এক্সাইটিং আছে আমি গতকাল থেকে, যে গতকাল আমরা দুজনে প্রথম সিরিজের মধ্য থেকে প্রথম ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নিতে গিয়ে এত বড় পাবলিসিটি পেয়ে যাবে সব চ্যানেলের ক্যামেরাম্যান এসে ঠেকে দিল, আপনি কী করলেন, কেমন হলো। আমি ভাই মাত্র 3 সেকেন্ড লেগেছে, এবং ভ্যাকসিন আমার কাছে নতুন নয়। কলেরার ভ্যাকসিন নিয়েছি, বসন্ত ভ্যাকসিন, তারপরে কী বলে আরও যে সমস্ত ডিবিটি, তারপরে বিসিজি, এই ধরনের ভ্যাকসিনও নিয়েছি। তারপর একটু ডাক্তারিও করে দিলাম যে কেউ ভয় পাবেন না, ভ্যাকসিন নিলে একটু জ্বর টর হবে, ভয় পাবেন না। ভ্যাকসিন আমাদের ফ্যামিলিতে কেউ নতুন কিছু করলেই সবাই বলে যে খাওয়াও, সবাই আমাদের খাওয়া ভ্যাকসিন নিয়েছি, ভ্যাকসিন লিডার আমরা, হ্যাঁ এই উপলক্ষে একটা খাওয়া দাওয়া হয়ে যায়। তা আর কোভিড-19 প্যান্ডামিকে একটা সত্যি ভেবেছিলাম যেটা, যে যত লেখাপড়া আছে সব শেষ করে ফেলবে, এবং শুরুও করেছে। লেখাপড়ার জন্য আমার প্রাত্যহিক ব্যাপার ছিল, কিন্তু একটু বেশি এক্সটেন্সিভ করতে চেয়ে পড়াশোনা করতে, আমার গান শুনতে চেয়েছিলাম। তো লেখাপড়াটা খুব একটা বেশি হয়নি, কিন্তু গান শোনাটা প্রচুর গান শোনা হয়েছে। অখণ্ড অবসর, কিছুই করার নাই, চতুর্দিকে কুকুরের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। ফলে ওখানে বাড়িতে বসে বসে অনেক রেয়ার গানগুলো আমি শুনেছি, ওদের সঙ্গে ফার্সিদের সঙ্গে শেয়ার করেছি, ফার্সিকেও শেয়ার করেছে। এই গানগুলো এইভাবে রেকর্ডিং হয়েছে, এগুলো এইভাবে জনপ্রিয়, এটা এই সময়ে জনপ্রিয়, এরকম সেটা আমার বিরাট বাড়তি পাওনা। এবং যেটা বলে থাকি যে কোনো প্যান্ডেমিকে কিংবা এপিডেমিকে কিছু ক্রিয়েটিভ কাজ হয়, এবং বলা হয় যে স্যার আইজ্যাক নিউটন নাকি কোনো প্যান্ডেমিকে তার নিউটনস থার্ড ল চিন্তা ভাবনা করেছেন। আই ডোন্ট নো, এটা ইতিহাস সম্মত কথা থাকে, এটাই দায়িত্ব আমার নয়, শুনেছি তাই বললাম। ফলে আমাদেরও কিছু কাজ হয়েছে, কিছু নতুন গানও আমরা করেছি। করোনা নিয়ে গল্প শুনবো না, অন্য টপিকে যাবো। ভালোবাসার কথা দিবসে।
এবারে কার কাছে যাবো? আলিফ আপুর কাছ থেকে কিছু শুনবো। কি শুনবো? গান বাজনার বিষয় কি শুনি? মানে কি কি সামনে কিছু আছে নাকি আমাদের জন্য, বা আচ্ছা। কিছু করছেন নাকি আমাদের জন্য? না, আমরা এখানে 4 জন মেম্বার আছে ব্যান্ডের, একটা ব্যান্ড করি আমরা, সেই ব্যান্ডটার নাম পেন্টাগন। Right. আমি, ইয়ানি, ফারসান এবং সুমন মামা। আমি আছি। সারপ্রাইজিংলি তুমি আছো। So আমরা 4 জন ব্যান্ডের, 8 জন ব্যান্ড মেম্বারের মধ্যে 4 জনই ফ্যামিলি। সো আমরা 4 জন এখন বেসিক্যালি পেন্টাগন ব্যস্ত আছে নতুন কাজ নিয়ে, ওদের পুরনো কিছু গানে নতুন করে রেকর্ডিং হচ্ছে বেটার সাউন্ডের জন্য। Okay. আর নতুন গানেরও আমরা কাজ করছি। সো সামনে আবার জ্যামিং সেশন শুরু হবে, এখন তো কোভিডের জন্য কিছুদিন অফ ছিল, এটাই। তাহলে কি আমরা নতুন যখন রেকর্ড হবে নতুন করে গান, ভিডিওজও কি নতুন করে হ্যাঁ। থাকবে গানে? ডেফিনেটলি। বেজুমিটের সরব তো আলিফ আপু তো নিজেও রেডিওতে কাজ করেছেন একসাথে, আমি তখন স্টেশনে ছিলাম আমি যখন সকালে শোটা করতেন, এন্ড শো শেষে প্রায় কিছু এন্ডোর্সমেন্ট রেকর্ড করতে হতো আমাদের, সেটা আমি বসে বসে করতাম। তো রেডিওকে কেমন মিস করা হয়? রেডিও আমি খুব এনজয় করতাম, কারণ রেডিওর ব্যাপারটা এত মজার। মানে টিভিতে তো যেমন ভয়েস দেখাতে হয়, কি বলি, চেহারা দেখাতে হয় এবং ওভাবে রেডি হতে হয়, বাট রেডিওতে তো পুরোটাই মানে ভয়েস ডিপেন্ডেন্ট। এখন যদিও এখন সবাই যদিও দেখা হলে লাইভ শুনতে পাওয়া করে যায়। ফেলছে, ব্যাপারটা ফেসবুকে লাইভ যাচ্ছে, কিন্তু তারপরেও ভয়েসের উপর ডিপেন্ড করে থ্রোয়িং ইউর ইমোশন এবং কি কথাগুলো ইন্টারেস্টিং করা, ওটা আমি খুব এনজয় করতাম। এবং সকালের একটা মুড সেট করা, কারণ সকালের শোগুলো আমি যেহেতু করতাম, প্রথমে বিকেলে করতাম, তারপর সকালের শোটাতে যে মুডটা, যে সবাই অফিসে যাচ্ছে, সবাই একটু ফাস্ট পেস গান শুনতে চাইতো। সো একদম শুরুর দিকে একটু মানে স্লোয়েশ, তারপরে আস্তে আস্তে যে পেস আপ করা, এই জিনিসগুলো খুব এনজয় করতাম, যে আস্তে আস্তে মুডটা চেঞ্জ হচ্ছে বাই দি আওয়ার। সো এটা খুব এনজয় করেছি। তো আমরা কি সামনে মানে আবার রেডিওতে পাওয়ার কোনো সম্ভাবনা আছে? যদি প্রপার কোনো সুযোগ থাকে অবশ্যই করবো, মানে আই এনজয়েড ইট। সকালের শোটা কি প্রেফার করবেন সকালবেলা? এখন না। আচ্ছা মানে করোনা টপিকে যাব না। সো সাকিব আমার কাছে আসলো, সেটা হচ্ছে এই প্যান্ডামিকের কারণে সবাইকে বাসায় একটু বেশিক্ষণ সময়ের জন্য পাওয়া গেছে। সো এই জিনিসটা আপনি কিভাবে করেছেন? কারণ সারাক্ষণ বাসায় থাকলে তো আবার দেখা যাচ্ছে জ্বালাচ্ছে বেশি। হ্যাঁ, কে বেশি জ্বালায়? খুবই বিরক্তিকর। হ্যাঁ, জ্বালায়। হ্যাঁ, আমার দোকানে যান। মানে আমার মনে হচ্ছে কবে এটা শেষ হবে, আবার অফিসে যাবি, উফ সারাক্ষণ চা, এই ওইটা, ওইটা, অসহ্য। কি অত্যাচারিত এই সত্যটা কি ভাইয়া করেছে না ইয়ানিয়ান লুবাইনা করেছে? অনেক লোক হ্যাঁ, আমার মতে। হ্যাঁ, ওরা খুব একটা না, ওরা চাচ্ছে, ওরা বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাচ্ছে। এই জন্য টের পাওয়া যায় না, বাচ্চা আসলে না। হ্যাঁ, 2টা-3টা মানে না, এখানে বিছানা, কি করবো মা, আমি তো কোথাও যেতে হবে না, কিছু করবো না, কি করবো, ঘুমাই, কি হয়েছে, কোথাও যেতে হবে না, যাচ্ছি না, বাসায় তো আছি, কি আছে, ঘুমাই না, এরকম 2জন। আর এই সময় আসতেই পারে ফোন। হ্যাঁ, তারপর হ্যাঁ, রান্না বান্নার এক্সপেরিমেন্ট তো হয়েছে। হ্যাঁ, আমি তো মানে কি বলবো, আমি তো একটা পেজই খুলে ফেললাম রান্না বান্না। ওকে। হ্যাঁ। সাকি একটু স্টিফিন promotion হয়ে যাক। হ্যাঁ, Definitely. আমার পেজে না, সাকি স্টিফিন ক্যারিয়ার, এবং করছিলাম, বেশ ভালোই হচ্ছিল প্রথম দিকে, মানে যেহেতু হোমমেড ফুড, তো অনেকেই মানে পছন্দ করছিল, আগ্রহী হচ্ছিল নেওয়ার জন্য। ইভেন অনেক বড় বড়, হ্যাঁ, উনি খুব আমার সবচেয়ে ভালো কাস্টমার, রেগুলার কাস্টমার। ও আচ্ছা, হ্যাঁ, কাস্টমারকে টাকা দিতে হবে। হ্যাঁ, উল্টা হচ্ছে যে আচ্ছা, এই জন্য। না, সবাই নিয়েছে, ওনারাও নিয়েছে, শিখাবু, রফিক ভাই, ওরাও আমার খাবার খুব পছন্দ করে, সবাই নিয়েছে, আত্মীয় স্বজনরা বলবো যে তবে ক্যাটারিং এর নামটা হ্যাঁ, বলেছি। সেটা প্রমোশন নাই। স্টিফেন ক্যারিয়ার। এবং সেটা প্রমোশন আয়োজন করেছেন, ওটার জন্য পেমেন্ট অলরেডি। অ্যাডের একটা হ্যাঁ, সবাইকে দিতে হবে মনে হচ্ছে। তো এই প্যান্ডামিকে এটা ছিল আপনার। হ্যাঁ, এটা একটা এখন কি অবস্থা ভালো দিক আমার। বিজনেসের? হ্যাঁ, চলছে ভালোই, আলহামদুলিল্লাহ। জানুয়ারিতে আমি বেশ কিছু করেছি, তো ফেব্রুয়ারিতে একটু করছি, ছোটখাটো পাচ্ছি, অর্ডার পাচ্ছি, তো ভালোই, খারাপ না। তো আজকে ব্যাচিং করে শ্রোতা বা দর্শক যারা হ্যাঁ, আপনাদেরকে তারাও কিন্তু অর্ডার করে ফেলতে পারে। হ্যাঁ। এই যে নামটা সাকি স্টিফিন ক্যারিয়ার।
ওকে সাকিজ টিফিন ক্যারিয়ার ফেসবুক পেজ ফেসবুকে একটা পেজ আছে আমার। ফেসবুকে পেজ আছে SAKISTIFFIN ক্যারিয়ার CARRIER রাইট একটা ইংরেজি শিক্ষামূলক তো ফজল ভাইয়ের কাছে আসবো। সেটা হলো আমি যে জিনিসটা মানে ছোটবেলা থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি অবাক হই যে ফজল ভাই এত গানের মানে এত সোলোর নোট কিভাবে মাথায় মুখস্থ রাখে বা মাথায় মনে থাকে সেটা একটু জানতে চাই। যে কোনো স্পেশাল টেকনিক আছে নাকি? অ্যাকচুয়ালি আমি তো গানের ভক্ত, তো আমি ফার্স্ট লিসেন, আমি সব টাইপের গান শুনি, অনেক গান শোনা ছোটবেলা থেকে। দুই মামার প্রেশারে করে শোনা হয়েছে, দুই আমার প্লেলিস্টে সব কিছু ঠিক আছে, তারপরে আবার নিজের প্লেলিস্ট অ্যাড হয়েছে। তো যার জন্য গান কিন্তু আমি গানের ভক্ত, গান শুনি, সবার গান শুনি, তো গানটা মাথায় আছে। ওকে, তো সেগুলো হাতে নিয়ে আসতে হয়, এটাই আর কি। আচ্ছা। না নিশ্চয়ই স্পেশাল কোনো টেকনিক আছে, নাহলে এত গান মনে রাখেন। কারণ আপনি তো অলমোস্ট মানে অনেকগুলো ব্যান্ডের গানও আপনার তোলা আছে, একদম সোলো থেকে শুরু করে সবকিছু ইচ এন্ড এভরিথিং, এন্ড রিসেন্টলি ইউ হ্যাভ জয়েন্ড আর্টসেল। সো সবকিছু মিলে মানে এত নোট কিভাবে মনে থাকে? আমার যেটা মনে হয় যে একটু আগে মানে নিজের গানে কিছু একটা বাজানোর পর একটু পরে আর মনে থাকে না কি বাজে। যে এত ওই যে বললাম ফ্যান হলে মনে থাকার আরো একটা ব্যাপার আছে, এটা একটা টেকনিক্যাল ব্যাপার। আগে তো মিউজিক ছিল রিটন মিউজিক, যে কোনো গান মানে সঙ্গে সঙ্গে নোটেশন করে ফেলো, হয় স্থাপন নোটেশন করে ফেলো। কিন্তু এই মনে থাকার ব্যাপারটা একটা ইনস্টিংক্ট, এটা কিছুই না, আর কিছু না। ইনস্টিংক্ট মিউজিকে আপনি কতখানি ইনভলভ, সেই ইনভলভমেন্ট থেকেই ওটা ব্রেনে মেমোরিতে রেজিস্ট্রেশন হয়ে যায়, সেটি যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে কম হয় বা হয় না। একটা বলে যে খালু যে দেখা যায় না কিছু মানুষের চয়েস থাকে যে আমি এই গান শুনবো, এই টাইপের গান শুনবো, এই টাইপের গানের বাইরে কোনো গান শুনবো না, তাহলে এটা করলে কিভাবে মনে রাখবে? এতগুলা গান মনে রাখা যে সব গানই শুনি, হুম। তো সবগুলা গানই বিশেষত এগুলা প্রোগ্রেশন এগুলা মনে থাকার কথা। ফ্যান হিসেবে শুনি, মানে লিসেনার হিসেবে। তো প্রতিদিন মানে কতক্ষণ সময় ধরে গান শোনান? গান শোনার জন্য কতটুকু টাইম আপনি রাখেন? এরকম কোনো ইয়ে আছে যে এই টাইমটা গান শুনবো এতক্ষণ ধরে? আর না, আমি যখনই টাইম পাই গান শুনি, না গিটার করি, একটাই কাজ। হ্যাঁ, আর আমরা একদম আমরা কাজের বাইরে। আচ্ছা, এন্ড নতুন যারা গিটার শিখছে বা শিখে বা পুরনো যারা আছে, আপনার কাছ থেকে কিন্তু একটা জিনিস হেল্প পায় যে টিউটোরিয়ালটা প্রায় রেগুলারলি পাই আপনার পেজ থেকে, নিয়ে থেকে, টাইমলাইন থেকে সবসময় দেখতে পাই। হ্যাঁ। মানে কোনো কিছু সাজেশনটা চাইলে মানে এটা দরকার ইতে সার্চ দিলে পাওয়া যায়, ফসল ভাইয়ের একটা ওইটার উপর একটা রিভিউ। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমি তো আগে গিটার শেখাতাম যখন ফুল প্রেজেন্ট, মানে আমি কর্পোরেট ক্যারিয়ার জয়েন করি, তখন গিটার শেখাতাম। তারপর গিটার পর্যায়ে ছেড়ে দিলাম, তাই পারছিলাম না। কিন্তু বরাবরই আমাকে সবাই রিকোয়েস্ট করতে যে আজকাল আমরা আসলে কোনো দিক নির্দেশনা নেই আমাদের এখানে, যে কোনটার পরে কোন দিকে গেলে মানে স্টেপিংটা, যে আচ্ছা এই লেসনের পরে এই লেসন আসা উচিত। ওই দিক থেকে আমার মাথায় আসলো যে আচ্ছা এরকম যদি কিছু করা যায়, যে বাংলায় ফার্স্ট অফ অল, বাংলায় ইউটিউবে সার্চ করে সব ইংলিশে আছে, ফার্স্ট অফ অল বাংলায় যাতে ইজিভাবে বুঝতে পারে এবং রেগুলার একটা লেসন, এক লেসন 1 লেসন 2 কোনটার পরে কোনটা গেলে কেউ ভালোভাবে শিখতে পারে। এই আইডিয়া থেকে আসছে। খুবই জরুরি একটা বিষয়। তো সুমন ভাইয়ের কাছে আসবো। সুমন অনেকক্ষণ ধরে আরাম করতেছে, কোনো কথা বলতে হচ্ছে না। আমি গিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ, আমি ওই যে ইয়াতে শ্বশুরের আগে দেখছিলাম যে ফসল ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজায় শোনাচ্ছিলাম। ও সারাক্ষণ গিটার বাজাতে থাকে, আমি সারাক্ষণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি। এন্ড আমার যেটা রিসেন্টলি রুবাইনা আমার সাথে গিয়েছিল, এন্ড আমি তো তখন জানতাম না এত ভালো গান গায়। যখন ও গান শুরু করেছে, যখন আমি নিজেই জানতাম না তুমি তো এই জিনিসটা যখন তখন ডিসকভার করলেন যে রুবাইনা এত সুন্দর গাইতে পারে, তখন হাউ ডিড ইউ ফিল? আবার আমি ওয়াজ নট সারপ্রাইজ। ওরা ভালো পড়বে, ভালো মিউজিক গায় কিনা জানি না, মিউজিক যে ওদের ভিতরে আছে এটা আমি জানতাম। একদিন যে মিউজিক পড়বে তাহলে বলতেন দ্যাট সারপ্রাইজ। তো আমি খুব ফরচুনেট যে যদি খুব ভালো মিউজিক করে, মানে সোল মিউজিক যেটা ভিতর থেকে মিউজিকের, ওদের আমি কোনো প্রেশার নেই না, ওরা একটা পার্টিকুলার জিনিস থাকবো, ওদের ফিল ফরম্যাটে আমি ইয়ারই যেমন কোনো তুমি যেটা ফিল করো, যেটা বেটার ফিল করো, ওটাই বাজাও। ওকে বলছি, ও একটু ফাঁকিবাদ, রেওয়াজ করে না, বাট ওর যেটা ভালো লাগে ওটাই আমি এনকারেজ করি সবসময়। আমি কখনো ফোর্সফুলি কিছু করতে চাই না। এটা না আমাদের রক্তে আছে, মানে পরিবারগতভাবে একদম blind। একদম blind। এটা আসতেই হবে, চয়েস। হ্যাঁ, তুমি ভ্যালেন্টাইন্স ডে কিংবা ভালোবাসা দিবস নিয়ে স্পেসিফিক্যালি কোনো কাজ করছো কি না?
আমরা এখন এই মুহূর্তে করছি না, বাট 2014-এ আমাদের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা গান আমরা করেছিলাম, তোমায় নামে একটা গান। ওটা ইউটিউবে আছে, ওটা পাশে দেখিও। ওকে তোমায়, ওকে ওটা খুব সুন্দর একটা গান। ওটাকে আমরা রক দুই বাদে- লাইন শুনবো নাকি একটু? না এখন গাই না, আমার গলার অবস্থা খুব খারাপ। আমি rest নিই। ঠান্ডা লাগে যা, এই সময় যেটা হয়। হ্যাঁ এই সিজন চেঞ্জ হচ্ছে, আমার গলার অবস্থা খারাপ। আর আমি যেটা বললাম, আমরা পুরোনো কিছু গান আবার রিপ্রোডাকশন করছি। এটা খুব শীঘ্রই কম্পোজিশন কি সেমই থাকলো আর কম্পোজিশন চেঞ্জ হবে? কিছুটা চেঞ্জ, তেমন মেজর চেঞ্জ না, Okay. বাট আমরা বেটার সাউন্ড নিয়ে কাজ করছি, কারণ ওই গানগুলো তো প্রায় 10-12 বছর আগের গান। আর অনেকটা চেঞ্জ হচ্ছে কারণ আমাদের তো মানে মিউজিশিয়ানও চেঞ্জ হচ্ছে, মেম্বার্স যেহেতু চেঞ্জ হচ্ছে, ডিফারেন্ট পিপল, লাইক আগে যেমন তাই কি এখন বাইরের মেম্বার সব বাদ হয়ে মানে নাকি 10 বছর আগে পরিবার বলে? Yanni wasn't a member. Yeah. He was what, 2 years old? আমি তো আই থিঙ্ক একটা গান আমার জন্মের আগে হয়ে যাবে। সো একটা গান ইয়ানির জন্মের আগে, হ্যাঁ। exactly. So, ওটাও কি এবার রিপ্রোডাকশন হচ্ছে? Yeah. ওটা তো বাজাচ্ছে এবার। ওটা আমি হ্যাঁ। সো ইটস এ হিউজ অনার যে তখনকার দিনের গানগুলো মানে আমার মতো করে বাজানো হচ্ছে, ফাইসাল ভাই আছে, ফাইসাল ভাইকে ফলো করছি, তো ইটস গোনা বি ফান এক্সপেরিয়েন্স আর কি। হয়েছে অলরেডি রেকর্ডিং তো কিছু গান হয়ে গেছে, সো ইয়া তো ফার্স্ট ভাই কি অনলি বেসিস ফ্যামিলিতে? না, guitarist। ওকে আমাদের ফ্যামিলিতে একটা ড্রামার নাই শুধু। ওকে হ্যাঁ, ড্রামা। বাট ফার্স্ট ভাই ইজ দ্য অনলি মিউজিক No, there is a drummer to be. টু বি হচ্ছে স্টুডিও গিয়ে দেখি আদারওয়াইজ ড্রাম Yeah, drum. আলিফ পিয়ানো লিখে দিচ্ছিল, পিয়ানো প্র্যাকটিস করছিল, তখন ওরা আবার মাঝখানে ইচ্ছা হলো গিটার শিখতে। তখন আমি বললাম তুমি কোন দিকে যেতে চাও? তো বললাম আমার ড্রাম বাজানো। Yes. ড্রাম তো ড্রাম সেজন্য ওকে অল্প কিছুদিন জাস্ট ওয়েট করতে হবে। না, আমি চাই যে ও সবগুলাই শিখুক, তারপরে যেটা ওর মন থেকে ভালো লাগে ওটা করবে। না, কিন্তু সুমন, আমি তোমার কাছে তোমার প্রশ্ন কেটে নিচ্ছি। তোমার কাছে জানতে চাইছি, তোমরা যে রিসেন্টলি একটা কি যেন ভেঞ্চারে আছো, তো সেটা কি প্রসঙ্গ আসে যায়? বাম্বা হ্যাঁ, সেটা কি বিষয়? বাম্বা তো বাম্বা যে নতুন যেটা করলো, যে নতুন কিছু ব্যান্ড আমরা নিলাম, একটা বহু লং পেন্ডিং একটা প্রসেস। এটা আমরা নতুন এক্সিকিউটিভ কমিটি যারা আসলাম, তারা খুব র্যাপিড স্কেলে কাজ করছে। প্রায় বলতে পারি 1 মাসের মধ্যে আমরা কাজটা শেষ করে ফেলছি, আজকে শেষ হলো। আচ্ছা আজকে আমরা ফাইনাল প্রায় 23টা ব্যান্ড নিলাম। এখন মানে আনন্দ খুব শীঘ্রই। 16 তারিখের মধ্যে ডিসক্লোজ হয়ে যায়, বাট ইট ওয়াজ এ ভেরি র্যাপিড প্রসেস এবং খুব এক্সাইটিং কিছু ব্যান্ড আমরা পেয়েছি। না, এটা কি সো কল্ড কম্পিটিশন নাকি? না কম্পিটিশন, আমরা যেমন ডিরক্সটা 2 ছিল কম্পিটিশন, Right. জানেন। এবার আমরা ডিরক্স মানে প্যান্ডেমিকের কারণে একটা প্ল্যান ছিল মানে ডিরক্সটা 2-3 করার, কিন্তু প্যান্ডেমিকের কারণে ভাবলাম যে এই করি, এই প্রসেসে অডিশনের মাধ্যমে করি। তো কিছু ব্যান্ড আছে যাদেরকে রাইট অ্যাওয়ে নিয়ে দিচ্ছে, যারা অলরেডি পপুলার, ওদের খুব স্টেপস আমরা জানি। আর কিছু ব্যান্ড আছে, ইস্যুজ আছে, ওদেরকে ডিসকাশন হচ্ছে। 20টার মতো ব্যান্ড আমরা অডিশন, লাইভ অডিশন, ওটার মাধ্যমে আমরা সিলেক্ট করেছি, আজকে ফাইনাল হলো। তো এটা খুব বিরাট একটা নিউজ। শীঘ্রই আমরা পাবো। এবং এটি করে কি পারফর্ম করবে ভবিষ্যতে? হ্যাঁ, অলরেডি বাম্বার মেম্বার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামে পারফর্ম করবে, ইন্ডিভিজুয়াল কনসার্ট। বাম্বার কনসার্ট হলে করবে। এখন বাম্বার মেম্বার হয়ে গেল 50টার উপরে। একটা কনসার্টে তো এতগুলো এখন যেটা হচ্ছে যে আমরা সেগমেন্ট করবো, কি হয়তো থ্রাশ মেটাল বা রক যারা করে বা স্লো রক যারা করে, এই টাইপের একটা টিয়ার করে, টিয়ার 1, টিয়ার 2, 3 করে আমরা এগুলো করবো। এগুলো প্ল্যান আছে। বাট নিউ ব্যান্ড ইনক্লুশন ইজ এ বিগ নিউজ, এটা খুব শীঘ্রই আসবে। আমরা ওয়েট করতেছি। উইথ সেলিব্রেশন, ইটস এ বিগ সেলিব্রেশন। আমি ইয়ানির কাছে আসবো, ও মাই গড। যার সাথে এই শোটা আমার শুরুতে করার কথা ছিল। তো তোমার এক্সপিরিয়েন্স বলো, মানে থ্রু আউট দি ইয়ার্স, মানে এই এরকম ফ্যামিলিতে মানে বড় হতো, তুমি মিউজিকটা শিখতেছো, হাউ ডু ইউ ফিল? How do I feel? Like everybody said, it was very natural because আমি আসলে I think সবার মধ্যে আমি আমাদের ভাই বোনদের মধ্যে even I was the one যে নাকি সবচেয়ে পরে শুরু করি, কারণ আমি ছোটবেলা থেকে দেখে এসেছি এই যেভাবে নাকি বসে সবার হাতে একটা গিটার বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট ছিল, সবাই বাজাচ্ছে। আমি আসলে ভেবে নিয়েছিলাম সবার বাসায় বোধহয় এরকম হয়, সবার ফ্যামিলিতে বোধহয় এরকম গান হয় বা এরকম করে আয়োজনটা হচ্ছে। বাট দেন when I found out যে না, ফ্রেন্ডদের বাসায় গিয়ে দেখছি না, এটা একদমই এরকম না, ব্যাপারটা শুধু আমার বাসায় হচ্ছে। তো তখন আমি আসলে প্রিভিলেজটা বুঝতে শুরু করি আর একটু লেট, ইন মাই লেট টিনেজের দিকে। তারপরে আমি এসে I started playing guitar and
I took up instruments, I went to Faisal ভাই আমাকে গিটারটা শিখান কিভাবে এটা বাজায়। তো আমার কাছে খুব একটা ইয়ে ছিল যে গিটার তো আমার কাছে আছে, আব্বুর যে গিটার আব্বু কাজে চলে যেত রাতে বেলা এসে গিটারটা রেখে দিত, ওই গিটারটা নিয়ে আমি বাজাইতে চেষ্টা করতে আওয়াজ বের হতো না। ফাইসাল ভাই এসে ধরতো একটা কি যেন একটা আওয়াজ জাদুর মতো, আব্বু বাজাচ্ছে এত সুন্দর সুন্দর কর্ডের আওয়াজ হচ্ছে, আমি বাজাচ্ছি হচ্ছে না কেন। তো তারপরে I started to really look into it and learn, and you know I really got the basics. আব্বু যখন এসে আমাকে কর্ডগুলো দেখাই দিল, জিজ্ঞেস করলাম হচ্ছে কর্ডটা কিভাবে বাজতেছে এন্ড এভরিথিং, শুরু করে ওভাবে করে আসলে তারপর দেখলাম যে ন্যাচারাল সেন্স থেকে অনেক কিছু, আচ্ছা আমি তো এটা এরকমই তো হয়, এরকমই তো মানে হয়ে আসছে, বা এটা এই তো হওয়ার কথা, এই মিউজিক্যাল সেন্স মানে যেগুলো নাকি চলে আসছিল ভিতর থেকে ছোটবেলা থেকে। তালের প্রতি খুব বেশি একটা ইয়ে ছিল, I wanted to be a drummer. গুড লাক ফিওনা। বাট ইউ নো সবাই খুব একটা প্রেশার করতো না গিটার বাজাতে হবে, সামনে দাঁড়ায় একদম পুরো সোলো বাজাতে হবে। আমার ব্রেক থ্রুটা বলো এলআরবির ওই যে ট্রিবিউট কনসার্টে। হ্যাঁ তুমি গল্প। তো এই এক্সপিরিয়েন্সটা ওয়াজ মানে একেবারেই ওয়ান্স ইন আ লাইফ টাইমের মতো এক্সপিরিয়েন্স। আমি ছোটবেলা থেকে কখনো আসলে আইয়ুব বাচ্চুর গান, শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চুর গান কখনো মানে সোলোগুলো কখনো তুলতাম না, কারণ আমার কাছে মনে হতো না এগুলা শোনার জিনিস, শুনতে হবে, বাজানোর দরকার নেই আসলে। তো বাট আফটার হি পাসড অ্যাওয়ে আই রিয়েলি ফেল্ট লাইক ইউ নো আই শুড একটা কাভার করি, একটা ওয়ান্ট টু পিক আপ ওয়ান অফ হিজ সোলোস এন্ড এভরিথিং। তো একটা গান আছে কেউ সুখী না, এই গানটার সোলোটা আমার কাছে ছোটবেলা থেকে খুব একটা ভেরি মানে আউট অফ দ্য বক্স একটা গান ছিল, সোলোটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। আর উনি যখন লাইভ বাজাতো স্টেজে হি ইউজ টু মানে ব্লো এভরিবডি অ্যাওয়ে, মানে এত মেলো একটা গান দিয়ে সে ওই সোলোটা যখন ঢুকতো আই থিঙ্ক ইট ওয়াজ অ্যাবসলিউটলি সামথিং মাইন্ড ব্লোয়িং। সো যেটা হয় যে 2018-এ মনে হয় বাম্বা থেকে একটা 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 প্রোগ্রাম আয়োজন করা হয়, ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু। তো সেখানে আই ওয়াজ প্রিভিলেজড ইনাফ যে আমাকে অপরচুনিটি দিল, আব্বু বললো যে এই গানটা ওয়াই নট ইউ পারফর্ম। এই গানটা আমার গাওয়ার করা ছিল, আমি যে বাপ ছেলে গানটা করি। আগের দিন শাফিন ভাই আমাকে ফোন করলো, আমি একটা গানে জানি তুই অন্য গান কর, তারপরে বলেছিল। তো প্র্যাকটিস প্যাডে গেলাম, প্র্যাকটিস প্যাডে গিয়ে তো মানে ফাইসাল ভাই রাজু চাচু ছিল, দে ওয়ার প্লেইং অল দ্য সংস, আমি জাস্ট একটা গান বাজাবো ওখানে। তো আমি গিয়ে আই ডিডন্ট ইভেন টেক মাই গিয়ার্স, তো আমি ভেবেছি আব্বুর সাথে বাজাবো, আব্বুর সাথে বাসাতে অনেক প্র্যাকটিস করেছি। তারপরে আগের দিন গিয়ে আমাকে টিপু চাচু আর আব্বু এসে বললো যে এই গানটা তো শাফিন আহমেদ করবে। তো আই ওয়াজ লাইক যে ওকে, এখন বেশি এক্সাইটমেন্ট তো দেখানো যাবে না, নার্ভাস হয়ে এমনি সবাই ভাবতেছে ছোট্ট ছেলে পিচ্ছে নার্ভাস, তো দেখাতে পারবো না। আই হ্যাজ ওকে ক্যাজুয়াল, ঠিক আছে অসুবিধা নাই। তো ওই জিনিসটা স্টেজে ওঠার আগ পর্যন্ত ওইটাই ছিল যে না ইটস ভেরি ক্যাজুয়াল, কোনো অসুবিধা নাই, কোনো বাটারফ্লাইজ নাই। বাট ওয়েন আই গট অন স্টেজ এন্ড আমি আই লুক টু মাই লেফট এন্ড ওখানে উনি দাঁড়ায় আছে, আমরা সবাই ফ্যামিলি মেম্বার্স যারা চিকামনি এভরিবডি, বাপ্পুরা সবাই সামনে বসেছিল, আব্বু সামনে ছিল। অ্যান্ড আই থট দ্যাট ওই ম্যাজিক্যাল মোমেন্টটা কোনোদিন আর ফেরত আসবে না। সো কোনোদিন যদি কিছু করতে হয়, ইফ ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ, ওই দিনই দেখাতে হবে। সো আই ডিড ইট, জানি না কতদূর কি করতে পেরেছি। আর ও বাজাচ্ছে, উল্টা ও করলো। বাজাচ্ছে, আর আমরা সামনে বসে শুনছি, আমরা কাঁদছি, চোখ থেকে পানি পড়ছে। ইমোশনাল লাগে। এটা একটা moment ছিল। দ্যাট ওয়াজ মানে হাইলাইট অফ মাই মানে এন্টায়ার ক্যারিয়ার এখন পর্যন্ত। And of course, first time যখন পেন্টাগনের সাথে স্টেজে উঠি, that was something also to remember because আমার রেডিসন একটা শো ছিল, একটা শ্রীলঙ্কান একটা বল ছিল। তো ওটাও খুব ক্যাজুয়াল ছিল, মানে ওরকম না যে খুব আয়োজন করে কিছু। আমাকে হঠাৎ করে একদিন বললো যে দেখো কিরকম লাগে, তোমার একটা এক্সপিরিয়েন্স দরকার, ওয়াই ডোন্ট ইউ গ্রো। তারপর হঠাৎ করে স্টেজ উঠার পর আমি বললো দিস ইজ নিউ মেম্বার অফ দ্য ব্যান্ড, এন্ড আই ওয়াজ লাইক ও মাই গড কি হলো, আমি মেম্বার অফ পেন্টাগন নাও, এতদিন তো সামনে থেকে দাঁড়াতে দেখতাম। সো বাট তাও ছোটবেলা আমি অনেক জ্বালিয়েছি, সাইডে দাঁড়ায় দাঁড়িয়ে পারমিশন বাজাতে। ও আরেকটা কথা বলি, হ্যাঁ চিটাংয়ে তো 31 কিছুতেই নামবে না স্টেজে। ও মাত্র কত বয়স হবে? 2 বছর, না, 2-2.5 বছর। হঠাৎ সে সবাই প্র্যাকটিসে ও ছিল, ছবিও আছে, হ্যাঁ ছবিও আছে, ওটা ওয়াটার টেম্পারে নিয়ে সে করবে, ওখানে যাবে, ওখানে মানে চিটাং ক্লাবে ছিল, ওটা গলফ ক্লাবে, ওখানে বাচ্চা অ্যালাউড না, সেখানে সে বাজাবে এবং সে বাজিয়েছে। হ্যাঁ বাজিয়েছে, পাশে দাঁড়িয়ে সে বাজাচ্ছে পুরোটা শো। আচ্ছা আমরা এবার ফিওনার কাছ থেকে কিছু শুনি, কেমন লাগে? ফিরের আগে মানে বোরিংটা আগে শুনি। বোরির ই বল তোর এই যে হ্যাঁ এই ফ্যামিলিতে বড় হওয়ার এক্সপেরিয়েন্সটা, একটা মিউজিক্যাল একটা ফ্যামিলিতে বেড়ে ওঠা। ওর মেয়েও খুব ভালো গান করে। ওর মা নিউইয়র্কে আছে এখন, ও হচ্ছে মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে হাওয়াই ও
ওখানেও খুব আর ও তো চেন্নাই অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, award পেলি, award? She has the sweetest voice. বেস্ট ডেবিউ অ্যালবামে পেয়েছিলেন। আচ্ছা বল। আমি বিভিন্ন পার্সোনাল কারণে আসলে একটু পিছিয়ে গিয়েছি, তো আমি এখনো গান ছাড়িনি, গান তো করছি, গান ছাড়া সম্ভব না, ব্লাডের মধ্যে আছে, বা গান ছেড়ে দিলে মরে যাবো তো সামনে প্ল্যান আছে ইনশাল্লাহ। আসলে মানে এই ফ্যামিলিতে বড় হওয়ার ব্যাপারটা ইয়ানি যেরকম বলো ঠিক ওরকমই, ছোটবেলা থেকে এত সব সেলিব্রিটিজদের মধ্যে মানে ব্যাপারটা এরকম ছিল যে মানে এটা খুব মানে নর্মাল, মানে ব্যাপারটা এরকম ছিল না, বুঝি নাই অনেকদিন পর্যন্ত বুঝতে পারিনি আসলে যে আচ্ছা যে এরকম একটা ফ্যামিলিতে যে এই জিনিসটা একটু আলাদা, যে স্পেশাল, হ্যাঁ সেটা। তো যখন বুঝলাম ওটাই আর কি, যে মানে এটা আসলে অন্যরকম প্রিভিলেজ তো বটে, আমরা এবং সবাই আমরা গানের মাধ্যমে কিন্তু আমরা কানেক্টেড, সত্যি কথা এটা। আমরা যে গান গান গাই মানে সবাই যখন একসাথে বসে আমাদের যে কোনো ফ্যামিলি অকেশনে যেতে হয়, যে সুমন মামারা গিটার নিয়ে বসে গেছে, এখন ফয়সাল ভাই আছে, ইয়ানি আছে, ফারশিদ আছে, সবাই মিলে আমরা বই গিটার নিয়ে বসে যাচ্ছে, কেউ না কেউ একজন শুরু করে দিচ্ছে, ব্যাস সবাই বসে একসাথে আমরা প্রত্যেকটা গ্যাদারিং একটা কনসেপ্ট একদম একের পর এক চলতে থাকে এবং এটা শেষ হয় না, চলতেই থাকে। হ্যাঁ। এবং এটা মানে মজা অন্যরকম। আমার মেয়েও খুব ভালো গান খুব ভালো গান গায়। Hopefully she'll do good. আমরা ছোট্ট করে 2 লাইন শুনবো না? এখন নেক্সট জেনারেশনে আমরা যাই, হ্যাঁ next লাস্ট জেনারেশন। নিধি গাইবে? আমরা শুনি 2 লাইন গান, কোনো যে কোনো পছন্দের নিয়ে। তোমরা দুজন মিলে একটা একসাথে গাও। কোনটা করবো? একটু বাজাও, কোনটা বলো? বাজিয়ে গাবে? বাজাবে, ইউ ওয়ান্ট দ্য গিটার? না থাক বাজাতে। ফিওনা পাবে গাবে? বাজিয়ে কোনো গান করবে? আচ্ছা, আমার মনে হয় নিধি 2 লাইন করো, ফিওনা 2 লাইন করো। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা একসাথে যে কোনো গান ওদের পছন্দের। করো, হিন্দি করো, যেটা ইচ্ছা করো। হ্যাঁ করো, হিন্দি করো। ওই প্রিপারেশন নিধি দেওয়ার গাইতে পর টাইম একটা দাও গান করছিল, ওটা গাও। একদম হ্যাঁ একদম On the spot. গাইতে হবে হ্যাঁ, আমরা এটা ছোটবেলা থেকে সবাই ফেস করেছি, অসুবিধা নাই। হঠাৎ করে দাঁড়িয়ে গাও বাবা। গাও। গাইতে আচ্ছা ওরা ডিসিশন নিতে থাকো, এই অত্যাচার আমাদেরকেও পারতে আসছে। চলো গান করো কিন্তু মুখে আচ্ছা ওরা ডিসিশন নিতে থাকো, আমরা আমি একটা ঘোষণা দিয়ে দিই, সেটা হচ্ছে ব্যাকস্ট্রিট বয়েজের ফুড পার্টনার হচ্ছে ফুড, তুমি কিন্তু অর্ডার করো না এখনো, কখন খাবো? ওকে, অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো ব্যাকস্ট্রিট বয়েজের ফুড পার্টনার ফুড ব্যাকস্ট্রিট বয়েজ। সো ব্যাকস্ট্রিট বয়েজের ফুড পার্টনার হচ্ছে ফুড, এন্ড ফুডের ফুড অর্ডার করতে যেটা করবেন আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন এবং তারপর আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে ঝটপট করে অর্ডার করে ফেলবেন, খুবই দ্রুত ওরা ডেলিভারি দিয়ে দিবে, যেমন আজকে দিয়ে দিবে আমাদেরকে ইয়ানি আপনি অর্ডার অর্ডার করবেন দিচ্ছি এখন ই-ফুড থেকে। একদম। সো আর সেটা পে করবেন এবং আমাদের সাথে থাকেন, আমরাও খাবো। ওকে, এর মধ্যে কি ডিসিশন নিতে পেরেছি? নিধি গাও। ওকে ওকে শুরু হোক। কোনটা গাইবে বলো? No Tears Left to Cry. ওকে, শুরু হয়ে যাক। বাই। Ariana Grande, because I have no idea what other singers exist on the earth. আচ্ছা গাও। ওকে, ঠিক আছে, চলো শুরু। শুরু করো মা। কেন? ঠিক আছে, ওকে রেডি। I feel like I'm just going to go wrong pitch for like. আমো Is this a part of the song? No, it's not. Okay, start over. স্টার্ট। You go. 1, 2, 3. Right now I'm in a state of mind. I wanna be like all the time. Ain't got no tears to cry. So I'm picking it up, loving you, so we turn it up. Oh, I just want you to come with me. We all know the mentality. Ain't got no tears to cry. So I'm picking it up, loving you, so we turn it up. I'm picking it up, loving you, so we turn it up. Turn it up. Beautiful, beautiful. Thank you. এইবার Thank you. Sing something. By Billie Eilish. By Billie Eilish. তুমি বাজাও, ফয়সাল বাজাও। এটার কর্ড কি ছিল? তুমি গাও, বাবা মিলে দিবে। তুমি তোমার গান করো। শুরু করো আমো। তুমি শুরু করলে তোমার গানটা করো, যেটা তোমার লাগে। No, I can sing. আচ্ছা বাবা লাগে Sorry, বলো। তোমার হবে করো, তোমার হবে করো। হ্যাঁ বাজাও তুমি? আমি যেটা করছি হ্যাঁ, একটা পারমিশন নাও। জোরে গেও। জোরে শেখ হবে তো শেখ
মাশাআল্লাহ খুব ট্যালেন্টেড। নিধিও কিছু গান এটা গেয়েছে এটা already। I have 5 songs actually. So, 5 songs, হ্যাঁ, ওর ওর এগুলোও সামনে অ্যালবাম রেডি মানে আমাদের ফ্যামিলি থেকে বাঙালি জাতি আর বাংলা গান পারে না। না আমার মনে হয় যে আসলে এখন ওরা এত বেশি 5 songs Englishটা in an বেশি album. শোনে আর কি পছন্দ করে, কিন্তু পরবর্তীতে গিয়ে বাংলাতে অবশ্যই আসতেই হবে। এই ব্যাপারে মা বাবা কিছু না অবশ্যই এটা আছে আমরা তো এই বাংলা- তোমার স্টুডিও কি নাম বললা? ব্যাকস্ট্রিট বয়। শোয়ের নাম ব্যাকস্ট্রিট বয়েজ। তোমার শোটাকে ম্যাজিক আছে। আমার মেয়ে বাসায় এত কথা বলে, তোমার ওখানে কি এত কথা বলে? আচ্ছা হ্যাঁ, ও তো একটা কথা বললো না এখন পর্যন্ত ইব্রাহিম। সিরিয়াসলি ওদের এত কথা বলতে বাসায় এত কথা বলে? কোনোদিনও জানতাম না এত কথা বলে। তোমার শোটা কি জাদু আছে? কথা শুনে মনে হচ্ছে যেন এখন তো মনে হচ্ছে জাদু আছে। থেকে বলবো Tuna. বলো ইব্রাহিম একটু বলো। How do you start? কিভাবে start? ব্যাকস্ট্রিট বয়েজ যা বলছে তাই। কি কি বলছিল মনে আছে? হ্যাঁ, ও- আচ্ছা কোন তুমি ধরো যে মানে বড় হলো যে এরকম একটা ফ্যামিলিতে, তো তোমার মিউজিকের প্রতি ইন্টারেস্টটা কখন গ্রো করলো এন্ড এভরিথিং সেটা একটু বলো। সো আগে যেটা বলেছি যে আম্মুর পেট থেকে আমি মিউজিক শুনেছি ওখান থেকেই। সো ওখান থেকে আস্তে আস্তে যখন বাসায়, তো এটাই যেটা ভাইয়া বললো যে সবাই যখন কোনো দাওয়াত হতো বা কোনো ওকেশনে আমরা সবসময় একটা এরকম ভাবে বসে গিটার নিয়ে বা যার বাসায় যেতাম একটা ইনস্ট্রুমেন্ট তো অবশ্যই থাকে, তো নিয়ে জাস্ট বসে পড়তাম এবং সবাই সব গান জানে, সবাই একসাথে just বসে পড়তাম। তো ওটা করতে করতে আবার যখন বাসায় পেন্টে করার প্র্যাকটিস হতো তখন আমি রাত সারা রাত প্র্যাকটিস করতাম, আমি ঘুমোতে যাচ্ছি না, আমি ঘুমোতে যাচ্ছি না, যদি প্র্যাকটিস হয় আমি এখানে বসে থাকবো। ও এতটুকু মানে 3 বছর 4 বছর তখন ও এরকম করে পা এরকম করে ভাঁজ করে বসে থাকতো। আমি আসো তুমি কি সবাই রাত হয়ে গেছে ঘুমাবা না, সে আসবে না, সে চুপ করে বসে থাকতো, কিছু বলতো না, চুপ করে সারাক্ষণ বসে থাকতো, শেষ সময় তখন উঠবি। আমি বসে বসে দেখতাম যে কিভাবে আব্বু বকা দিচ্ছে, বুঝোচ্ছে, ওগুলো যেন না হয় তো সেভাবে করে। তারপরে আস্তে আস্তে আব্বু বাসায় গান করাতো গিটার দিয়ে, তারপরে গান করলাম, হাতে ধরে করলো, তারপরে কয়েকদিন গান শিখলাম, তারপরে শিক্ষামণির কাছে গান শিখলাম। তো ওটার পরে তারপরে আর একটু যখন বড় হলাম তখন ভাইয়ের কাছে গিটার শিখলাম। ও কিন্তু হঠাৎ করে সারপ্রাইজ হিসেবে আমাদেরকে একদিন হঠাৎ সে গিটার বাজিয়ে গান গেয়েছিল। ওর আমরা জানি না যে ও গান গায়, গিটার বাজায় তাও জানি না, হঠাৎ একদিন শুনলাম দেখি আমাদেরকে সে গিটার বাজিয়ে পারফর্ম করে শোনালো, প্রাইস ব্যাক করে। প্রপার প্লে পারফেক্ট প্লে তো ওই আব্বুকে দেখে দেখে আমার গিটার বাজিয়ে গান গাওয়ার শখটা আসে। কারণ আব্বু স্টেজে গান করছে, তারপর টিভিতে গিটার বাজিয়ে গান, এরকম একটা ব্যাপার। তো আই ওয়ান্টেড দ্যাট। তো ওটা করতে দেখতে দেখতেই আসলে হয়ে যায়। ওইভাবে গান তো অবশ্যই আছে, থাকবে, থাকতেই হবে। আচ্ছা আমরা আরেকটা গান শুনি সবাই মিলে। চলো। এটা দেশে তো হলো কোথাও গান করো। দেশে তো বলে দেশের গান দেশ দেশ প্রেম দেশ প্রেম। এরপরে সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল শিরি নদীর তীরে তোর খুশির কাপড় যেন কাটে, ও ঘাস বনে খুলে খুলে তোর মধুর বাসর বুঝি সাথে, তোর একটা রায় করে বাংলা হয় সুরে সুরে।
এটা কার লেখা কার সুর বললো? গানটার লেখা হচ্ছে মনির জামান মনির এবং সুর আলাউদ্দিন। এবং প্রথম 4টা লাইনে লেখা আরো আচ্ছা স্থায়ীটা পুরোটাই লেখা আরো পরে অংশগুলো মনে জমা। ফ্যামিলি তুমি কিন্তু 3-4 দেখতে পাচ্ছ বলো, মানে আরো অনেকে আছে, জীবন নাই, রশিদ নাই, আর কে কে? চিত্রামণি নাই, রেখামণি নাই, নওরিন নাই যে বিদেশ থাকে, চিত্রাপুর নাই, সবাই গান করে। সো নেক্সট ভ্যালেন্টাইনে আমরা আরেকটা প্ল্যান করব বড় করে। সো আমি যেটা এখন জানতে চাইবো, মানে বড়দের কাছে জানতে চাইবো, ছোটরা যখন গানটাকে প্রফেশনালি নিতে চাইছে বা এটার পাশাপাশি অন্য কিছু করতে না চাই, গানটাই করবে, এরকম মুহূর্তগুলোতে মানে ওদেরকে কিভাবে সাজেশন দেওয়া হয়েছে বা মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আর কি, যে মিউজিকটাকে ফুললি প্রফেশন নিবে কিনা বা পাশাপাশি কিছু করবে কিনা? হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা যখন শুরু করেছি ওই সময় আমরা প্রচুর সম্মান পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি, কিন্তু এখনকার মতো এত টাকা কিন্তু ছিল না গানে। আমরা কিন্তু এত টাকা পাইনি। এখন যেমন একটা গান হিট করলেই বা একটা ইউটিউব থেকেও টাকা আসছে আর কোম্পানিগুলো থেকে আসছে, এটা তখন ছিল না। তো সত্যি কথা, আমার ছেলে তো লেখাপড়া করেছে, আগে লেখাপড়া করো, একটা ভালো জব করো, তারপরে অন্য কিছু। তো আমার ছেলে যখন গানে ইন্টারেস্টেড হলেন খুব, সে গানে, তখন কিন্তু একটু মন খারাপ হয়েছিল আমার, যে ও শুধু গান করবে, গানের অবস্থা তো আমরা দেখে এসেছি। পরবর্তীতে গানের অবস্থা তো খুব ভালো হয়ে গেল, তো এখন তো চাকরিও করছে, গানও করছে, সত্যি কি মন খারাপ হয়েছিল। আমার একটা অবজারভেশন হচ্ছে, একটা আবিদা সুলতানা, একটা রেবেকা সুলতানা বা একটা রফিকুল আলম 3-4 বছর তৈরি হয়নি, 20 থেকে 25 বছর লাগে একটা। এখনকার ব্যাপারটা হচ্ছে যে প্ল্যাটফর্মটা 2-3 বছরে পেয়ে যাচ্ছে, যার জন্য কোয়ান্টিটি বেড়ে গেছে, কোয়ালিটি অ্যাবসলিউটলি একদম। সরি টু সে, নো অফেন্স টু দি জেনারেশন, দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট, এটা আমার অবজারভেশন। বাদ বাকি কিছু বলার নেই। না, হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশনের যে ছেলে মেয়ে যারা গান করছে, তাদের কাউকে তো ইন্ডিউস করা হয়নি, কাউকে ইন্ডিউস করতে হয়নি, কাউকে মানে চাপ দেওয়া হয়নি যে তুমি প্র্যাকটিস করছো না কেন। এটা আউট অফ ইনস্টিংক্ট, আউট অফ কী বলবো, গানের প্রতি আবেগের সম্পর্ক থাকার কারণেই তারা বের হয়ে উঠছে। এবং অন্যান্য পরিবারের ক্ষেত্রে সেটা কিন্তু নয়, হয়তো বাবা মা চাইছে, টিচারের কাছে হাত ধরে নিয়ে যাচ্ছে, গান শেখো, প্র্যাকটিস করো। এটা আমাদের সন্তানদেরকে করতে হচ্ছে না, হয়নি। হ্যাঁ, সেটা যেটা তোমরা বারবার আলাপ করলো যে আমাদের রক্তে আছে, অর্থাৎ বাই জিন মিউজিক আসছে, এবং এই বাই জিন থ্রু জেনেটিক প্রসিডিওর যখন এই ক্রিয়েটিভ কাজগুলো আসে, তখন খুব জেনুইন কাজ হয়। ইনজেনুইন কাজ কিন্তু আমাদের কোনো ছেলে মেয়েদের মধ্যে দেখতে খুব পাবে না। সেটাই একটা বিরাট ব্লেসিংস ফ্রম দ্য গড অ্যান্ড বিরাট অ্যাডভান্টেজ ইন দ্য সোসাইটি। এটা ঠিক। আরেকটা জিনিস বিশ্বাস করেছো? আচ্ছা, না, আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবা, বিশেষ করে মার কথা বলবো, মা আমাদের জন্য যতটা করেছে এরকম কিন্তু আজকালকার মারা করেন। আমি নিজেই আমার বাচ্চাদের জন্য সেরকম করি। আমার মা যেভাবে একেবারে ঘড়ি ধরে আমাদের কখন গলা সারতে হবে, কখন পড়াশোনা করব, কখন খেলাধুলা করব, একদম মা এগুলো আমাদের করেছেন, একদম কম্পালসারি করতেই হবে। সকালবেলা উঠে আমাদের করতে হবে, এগুলো কিন্তু আজকালকার বাবা মারা সেভাবে করছে না। সেই জিনিসটা আমি খুব ফিল করছি। আজকালকার মারা খুব পরিশ্রম করছে কি করে আমার মেয়ে কিভাবে চ্যানেলে গান একদম ঠিক বলেছে। চর্চাটা নাই, একেবারেই চর্চা, একদম একেবারেই চর্চা। তারপরে কিছু কিছু ছেলে মেয়ে বেরিয়ে এসছে খুব ভালো ভালো কোয়ালিটি নিয়ে। লুবায়নাকে বলছিলাম যে বাবা ভালো, ঠিক আছে, ব্যান্ডের গান করিস, ইংলিশ গান, খুব ভালো কথা, কিন্তু তাই বলে গলার যে সাদা যে ব্যাপারটা, ওইটা ভুলে যাবি না, ওইটা শান্তি যাবে, নাহলে 2 দিন পরে কিছু থাকবে না। তো লুবাইনের কাছে 2 লাইন আমরা গান শুনি আজকে। হ্যাঁ, অবশ্যই। বাজিয়ে করো, গিটার লাগবে, গিটার দাও, গিটার দাও। সামনে চলে আসবে নাকি? ওটা কি আমি তাহলে একটা পেন্টাগনের একটা গানে চলে যাচ্ছি। তো এই গানটা আসলে ব্যাকস্ট্রিট বয়েসে আসার আগে আব্বু আমাকে বেশি বেশিগুলো কর শিখিয়ে দিচ্ছিল। এটার পরে কিন্তু এটা বাজে কর বাজানো, তাহলে আমার গান করা দরকার। I don't know any of them. I'm here. So
এই একটা গানে আমার মানে স্কেলে হয় আব্বু হচ্ছে হলো আমার হয় উপরে না অনেক নিচে কিন্তু আমার Forgotten. so শর্ট এন্ড সুইট খুব সুন্দর হয়েছে। আসলে থাকলে একদম ওর অভিজ্ঞতাটা তোমাদের সাথে জানাতে পারতাম যে অনেক আগে যে ফটোশুটগুলো My voice is more mature. নতুন ওরা কিভাবে গান শিখেছে তার একটা প্রসিডিউর সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে আমার পার্সোনালি একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমি আমার কাছে যেমন ফার্স্ট ব্রেক কাছ থেকে আমরা আরো বেশি বেশি গান পাওয়া মানে উনি বেশি বেশি গাওয়া দরকার ছিল গান করবে। এই ধরনের ভোকাল কিন্তু আমাদের দেশে এমনিতেই কম। ও শুরু করেছে আবার মাঝখানে একটু কিছুদিন অফ ছিল আবার শুরু করেছে সো হোপফুলি সুন আর একটা জিনিস ও কাভার করতে চায় একেবারে মোটেই কাভার করতে চায় খুব রেগে যায় যে আমার বলে কি আমি কেন রিচার্ড মার্কসের গান করবো কিংবা কেন লাইব্রেরিতে গান করবো তো রিচার্ড মার্কসের কথা যেহেতু উঠলো ভাই কাছে কেমন ছিল না ওই মশাটা বলে রিচার্ড মার্কসের সঙ্গে যে ফাইসালের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে শুধু মিউজিক্যাল রিলেশনশিপ না একটা পার্সোনাল রিলেশনশিপ অফ কোয়ালিটি সেটা সম্পর্কে তুলে ওই দিন আপনার গিটারে কোথায় বাজিয়েছিল? ওনার গিটার আমার কিছু একটা দিয়েছিল। বাপ্পাদা গিটার। আচ্ছা, ওনার গিটারটা সামনে কিছু একটা হ্যাঁ না ক্যারিংয়ের সময় ওদের এবং ফার্সিদের গিটারে উনি সাইন করে দিয়েছেন। এটা একটু শুনি কেমন লাগলো রিচার্ড মার্কস। আরে অ্যাকচুয়ালি রিচার্ড মার্কস নামটা আমরা কি ছোটবেলা থেকে শুনে আসছি, গান শুনে আসছি, তো অনেক বড় ব্যাপার। তো ওই দিক থেকে আমি যেটা চেষ্টা করেছিলাম যে আমি চিন্তা করতে না যে কার সাথে বাজাচ্ছি। তো যদি চিন্তা করি তাহলে হয়তো বাজানো ভুল হতে পারে, হয় না যে এক্সাইটমেন্টের ব্যাপার। তো আর আমার সাথে বাজানোর কথা হয়েছে, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা হচ্ছে রিচার্ড মার্কস যখন আসলো তখন ওর একটা প্লেয়ার দরকার, মানে ওর একটা গানে আর দুইটা প্লেয়ার লাগে, মানে একটা প্লেয়ার লাগে এক্সট্রা, ও বাজাবে আর এখন প্র্যাকটিস তো হয়নি। আসছে আগের দিন রাতে, পরের দিন শো করে পরের দিন রাতে চলে যাবে। তো বললো যে যদি এরকম কেউ থাকে তা আমি সাউন্ড চেকের সময় একটু দেখবো, ওইটাই কন্ডিশন। তো সাউন্ড চেকে যখন আমি একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করেছিলাম, যেটা হচ্ছে ও বাইরে মিউজিকের একটা ট্যুর যখন করে ওদের একটা টিম থাকে, ওরা কিন্তু টিমের বাইরে যায়, টিমে কিছু ব্যাপার থাকে যে এইটাই ফলো করে। সিলেকশনের ক্ষেত্রে ফলো করছিলাম ইউটিউবে দেখে যে আসলে কি করে। এখন যদি রিচার্ড মার্কস রিদম বাজাচ্ছে, আমি রিদম বাজাই, তাহলে কি হবে যে আমার একই জিনিস আমার কিছু আলাদা আমি ওদের পিয়ানো বাজাই, তাহলে পিয়ানোর যে নোটগুলো বাজায়, এক্সট্রা কাউন্টার বাজায়, নোটগুলো তুলেছি। তো যখন সাউন্ড থেকে উঠলাম দুপুরবেলা, তখন আমি যখন ওই কাউন্টারগুলো বাজাচ্ছি তখন আমাদের আবার তাকে আবার হাসি। তখন আমি তো ইচ্ছা করেই করেছিলাম যে আমি তো আগে থেকে স্টাডি করে আসছি। তো পরে ওই বাজানোর পরে বললো যে ইউর অন, এইটাই মানে। আর যখন অন বললো তখন কিন্তু আমার মানে আমি তখন কিন্তু সকাল পর্যন্ত জানি না যে আমি বাজাচ্ছি। তো দুপুরে বাজান তারপরে কিন্তু সাউন্ড থেকে পরে কিন্তু শুনি, আমার কিন্তু আরো প্রিপারেশন ছিল। তো ওইটাই আই গেভ মাই বেস্ট শট। তারপরে শোয়ের পরে কনভারসেশনটা কি ছিল? শোর পরে আমি টুইট করেছিলাম থ্যাংক ইউ ফর ইট। তো ও রিচার্ড মার্কস আবার রিটুইট করেছিল যে ইউ কিলড ইট ইন আ বেটার ওয়ে।
এমনি এখনো তো তোমার সঙ্গে পার্সোনাল একটা যোগাযোগ ওটা আছে? টুইটারে আর কি। তো ওর বাইরের আর্টিস্টরা এই জিনিসটা খুবই আমি দেখছি যে ওরা খুব মানে সবাই খুবই ডাউন টু আর্থ এবং ওরা একটা আর্টিস্টকে রেসপেক্ট করে তো বিগ মাউন্টেনের সাথেও প্লে করেছে বেবি আই লাভ ইউ উইথে। হ্যাঁ এরপরে তো আরো পরে কিনার সাথে প্লে করেছি বনি এম বিগ মাউন্টেন বনি বনি এমের একটা গানে আমি বাজাচ্ছি তো ওখানে আবার আলিফও ভয়েস দিয়েছিল ওখানে আমরা ছিলাম। তো আমরা এখন আরেকজনের কাছ থেকে গান শুনবো যে বাকি রয়ে গেছে। আলিফ আপুর কাছ থেকে শুনবো মরিয়া আপুটা। আমার আসলে পুষ্পিতা নামে আমার গান না সবাই মরি ডাকছে, আমি প্রথম করতে বলছি তো সবাই তো মরি ডাকছে, আমি ঠিক আছে। চলে গেছে। কেউ কনফিউজ হয়ে গেল। ওটা করবে নাকি ওটা করবে কি এটা করে নিজে গেছে আচ্ছা ছোট 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 কোথায় জানি নিজে গেল। এটা আমার ছোট ভাইয়ের সাথে তাহলে ইমনের ফাইজাল ভাই করতে গেলি গিরা গিটারে ধরে থাকে যেন আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলেন তো ছোট ছোট আশা আছে। এটা হচ্ছে আমার অ্যালবামের টাইটেল ট্র্যাক ছিল। আসলে ইকবাল লিখেছে। এটা হচ্ছে আমার ছোট সাথে নির্মাণ, ওনার হচ্ছে সুর এই অ্যালবামের জন্য ও পুরস্কার পেয়েছিল। আমি একটু লিখতে পেরেছি। নিজের গানও পারিস না। আচ্ছা আসুন। আমি স্কেল ঠিক আছে স্কেলটা নিয়ে এটাই মনে হয়। ফাইজাল ভাই আমার সাথে এটা অনেকবার বাজিয়েছে। তাই তো এইগুলো মানে Chinese স্কেল করতে ringtone. What? Chinese ringtone. ফাইজাল ভাই একটু একটু নামিয়ে না এর থেকে হ্যাঁ সুরটা এটাও তো উঁচু একটু না একটু না এটা বেশ এই যে ঠিক আছে গান করতেছি গান ahora ছোট ছোট কত আশা মনে জমা থাকে, ভেসে ভেসে আশাগুলো তারে যেন ডাকে। দূর থেকে আরো বহু দূরে মন যেন উড়ে উড়ে চেনা ছবিগুলো সরে সরে নিয়ে যায় কোথাও আমাকে। ও ছোট ছোট কত আশা মনে জমা থাকে, ও ভেসে ভেসে আশাগুলো তারে যেন ডাকে। দূর থেকে আরো বহু দূরে মন যেন উড়ে উড়ে চেনা ছবিগুলো সরে সরে নিয়ে
আলু বাবু That's what I think. তাহলে কল করো কোনটা? ডেটি amazing so ম্যামের কাছ থেকে একটু শুনবো আমরা না আজকে ছোট That's nice. Another side, I really did not so long ago. That was আচ্ছা আমরা প্রায় শেষে চলে এসেছি আর একবার একবারেই হ্যাঁ তো আমার একটা মানে নিজের রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে এক দুইটা দুইটা লাইন যদি দুই লাইন এটা ছাড়া ছোটা শেষ করার কোনো ভুল ছিল না গানটা ছাড়া লেগে থাকে অলরাইট আমরা একদম শেষে চলে এসেছি তো থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল টাইম আসলে একটা কমপ্লিট প্যাকেজ এক। মানে আমাদের ফ্যামিলিতে কোনো কিছুর অভাব নেই আমাদের we have lyricists we have composers we have everything. আমি নাকি সবচেয়ে বড় খাই So undoubtedly the biggest musical family of the with pride. সো এই কমপ্লিট এপিসোড শেষ করতে ইচ্ছা করতেছিল না কিন্তু শেষ করতে হবে আসলে থ্যাংক ইউ সো মাচ সবার কাছ থেকে একটু ছোট করে বিদায় নিয়ে আসবো ক্যাপিটাল এফএম এর জন্য একটু ভালোবাসা সবাই দিই অনেক অনেক ধন্যবাদ ক্যাপ্টেন এফএমকে বড় খালামনি সবাইকে ভালোবাসা জানিয়ে ভালোবাসা দিবস আসছে সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আচ্ছা আজকে চলে তো এখন সবাইকে পাওয়া যায় না তো এবং করোনার সময় শুক্রবার কবে আসলে সেটাই পাওয়া যেতে পারে ক্যাপিটাল এফএম যারা আমাদেরকে শুনছেন যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সামনে ক্যাপিটাল এফএমের সঙ্গে ফুড ব্যান্ডের কি একটা সম্পর্ক দেখছিল ইফুডের পক্ষ থেকে আমরা খাবার অলরেডি পেয়ে গেছি আমরা পরে খেয়ে নিচ্ছি চলে গেলে মিস করবেন আর আমি সবার আগে থ্যাংক ইউ সো মাচ এভরিবডি আর থ্যাংক ইউ সো মাচ টেবিল ভাই ক্যাপিটাল এফএম আমাদের মানে ফ্যামিলি এত বড় একটা গেট টুগেদার করার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিবডি উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট
and hope like আমরা আরো এরকম করতে পারি সামনে। Thank you so much. So thank you so much. আজকে আমাদের বিদায় নিয়ে নিব ব্যাকস্টেজ বাস থেকে ফজল ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিরণ থ্যাংক ইউ তোমার সুন্দর গান ছিল। পুষ্পিতা থ্যাংক ইউ, সুবাইয়া থ্যাংক ইউ। Alright, so আজকে আমাদের বিদায় নিয়ে নিব এই ভালোবাসা দিবস স্পেশাল ব্যাকস্টেজ বাস থেকে এন্ড আজকে ফুড পার্টনারশিপ খুব আমি ফুড অর্ডার করতে যেটা করবেন আপনার ফোনে অ্যাপে ডাউনলোড করে আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে বাছাই করে পছন্দের খাবারটি আপনি অর্ডার করে ফেলবেন, দ্রুত ওরা ডেলিভারি দিয়ে দিবে, যেমন আমাদেরকে দিয়ে দিচ্ছে আমরা দ্রুত পেয়ে করবো। আবার দেখা হচ্ছে 94.8 সবাই একসাথে একটু ক্যাবল জন্য একটা